একটা সময় ছিল যখন টাকা মানে ছিল সোনার মুদ্রা, তারপরে আসলো ধাতব মুদ্রা, তারপরে আসলো কাগজের নোট, তারপরে এলো চেক, এটিএম কার্ড, ব্যাংকিং, আর এখন আমাদের হাতে আছে মোবাইল ব্যাংকিং। কিন্তু একদিন হঠাৎ করে আপনার এক বন্ধুটি আপনাকে এসে বলল, ভাই আমি বিটকয়েন কিনেছি, এটা হচ্ছে ভবিষ্যতের টাকা। আপনি হয়তো একটু চমকে গেলেন, কি এই বিটকয়েন? সরকার ছাড়া এই টাকা কিভাবে চলে? আমরা এই ভিডিওতে জানবো ক্রিপ্টোকারেন্সি নিয়ে। এটা একটা ক্রিপ্টোকারেন্সি। আর ক্রিপ্টোকারেন্সি কি, বিটকয়েন কিভাবে কাজ করে, ব্লকচেইন কাকে বলে, এটাতে কি কি ঝুঁকি আছে, আমাদের এখানে ইনভেস্ট করা উচিত হবে কি হবে না, ভবিষ্যতে আমাদের জীবনের এর কি প্রভাব আছে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে ভিডিওটা কোনো টেকনিক্যাল ভিডিও হবে না, এটা একটা গল্পের মতো ভিডিও হবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। রাহুল একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাবার একটি ছোট মুদি দোকান ছিল। কিন্তু রাহুল চায় বড় কিছু করতে। সে চায় ফাইন্যান্সে ক্যারিয়ার করতে। সে ইউটিউবে একদিন একটি ভিডিও দেখলো যেখানে বলা হচ্ছে আপনি বিটকয়েন কিনে কয়েক মাসেই কোটিপতি হয়ে যেতে পারেন। প্রথমে সে বিশ্বাস করেনি। পরে সে যখন পড়াশোনা করলো ক্রিপ্টোকারেন্সি নিয়ে, সে জানে এখানে শুধু লোভ নয়, আছে প্রযুক্তি, লজিক, আর ভবিষ্যতের অর্থনৈতিক বিপ্লব। রাহুল আমাদের প্রতিনিধি। আমরা যারা নতুন কিছু জানতে চাই, শিখতে চাই, একটু সাহস বা ঝুঁকি নিয়ে নিতে চাই, এই যাত্রা আমাদের জন্য, সবার জন্য একটা উদাহরণ হলো রাহুল। চলুন আমরা জানি ক্রিপ্টোকারেন্সিটা কি। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি ডিজিটাল মুদ্রা, যেটি ব্যাংক বা কোনো সরকার নিয়ন্ত্রণ করে না। এটি একটা ডিসেন্ট্রালাইজ প্রসেস। ডিসেন্ট্রালাইজ প্রসেস বলতে বোঝায় এটা কোনো একক ব্যক্তির দ্বারা নির্ধারিত হয় না। এটি ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয় এবং ব্লকচেইন নামক একটা প্রযুক্তির মাধ্যমে এটাকে সম্পূর্ণ নিরাপদ রাখা হয়। এখানে কোনো কাগজের টাকা নেই, নেই কোনো ব্যাংকের অফিস। যা কিছু হচ্ছে সবই হচ্ছে অনলাইনে। আপনি চাইলেই ঘরে বসে বিটকয়েন, ইথারিয়াম বা আরো অনেক সোলোনা, অনেক ক্রিপ্টোকারেন্সি আছে যেগুলো আপনি কিনতে পারেন। এই মুদ্রাগুলোকে সাধারণত পিয়ার টু পিয়ার লেনদেনের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ একজন ব্যক্তি সরাসরি আরেকজনের কাছে টাকা পাঠাতে পারে কোনো রকম তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছাড়াই। ক্রিপ্টোকারেন্সির কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হলো, এক নাম্বার, এটা একটা ডিসেন্ট্রালাইজ, মানে এটার কোনো নিয়ন্ত্রক নাই। এটা 100% নিরাপদ। ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে এটা সম্পূর্ণরূপে এনক্রিপ্টেড থাকে। আর এটা হলো একটা ট্রান্সপারেন্ট, সব লেনদেন প্রকাশ্যে ব্লকচেইনে দেখা যায়। কিন্তু ওই লেনদেনটা কে করছে এটা কেউ জানে না, কিন্তু লেনদেন হয়েছে। অনেকেই ভাবে বিটকয়েন কোথায় থাকে বা এই ক্রিপ্টোকারেন্সি কোথায় থাকে। এটি কি কোনো ফাইলে থাকে, কোনো কম্পিউটারে জমা থাকে? উত্তর হলো, এটি জমা থাকে ব্লকচেইনে। ব্লকচেইন হলো এক ধরনের ডিজিটাল খাতা বা লেজার, যেখানে প্রতিটি লেনদেন ব্লকের মাধ্যমে সংরক্ষিত থাকে। এই ব্লকগুলো একটার সাথে আরেকটা চেইন আকারে জুড়ে থাকে। প্রতিটি ব্লকে ট্রানজেকশনের তথ্য, টাইম স্প্যাম, পূর্ববর্তী ব্লকের তথ্য, পরবর্তী ব্লকের তথ্য, প্রত্যেকটা তথ্য একটার সাথে আরেকটা শিকল আকারে বা চেইন আকারে সংরক্ষিত থাকে। এই পদ্ধতির কারণে কেউ যদি কোনো তথ্য বদলাইতে চায়, তাহলে তাকে পুরো চেইনটা বদলাইতে হবে, যেটা অসম্ভব। ফলে এটি হয়ে উঠেছে একটি নিরাপদ ডেটাবেস প্রযুক্তি। শুধু বিটকয়েন নয়, মেডিকেল রেকর্ড, ল্যান্ড রেকর্ড, এমনকি ভোটিং সিস্টেমও বর্তমানে ব্লকচেইনের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে। আমরা এখন জানবো বিটকয়েনের জন্ম কাহিনী। 2008 সাল, তখন তো অর্থনৈতিক অবস্থা খুব ভঙ্গুর ছিল। এই অবস্থায় বিশ্ববাসী বুঝলো যে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের উপর নির্ভর করে নিরাপদ লেনদেন করা যায় না। তখনই একজন রহস্যময় ব্যক্তি, যার নাম হলো সাতোশি নাকামোতো, ধারণা করা হয় তিনি জাপানি ব্যক্তি, তিনি একটি পেপার পাবলিশ করলেন, বিটকয়েন এ পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম। 2009 সালে সাতোশি চালু করেন বিটকয়েন নামক প্রথম ক্রিপ্টোকারেন্সি। এটি ছিল বিকেন্দ্রীকৃত ডিজিটাল মুদ্রা, যেখানে ব্যাংকের কোনো প্রয়োজন নেই। আজ পর্যন্ত কেউ জানে না সাতোশি নাকামোতো আসলে ব্যক্তিটা কে, তবে তার তৈরি করা প্রযুক্তি বিশ্বে বিপ্লব এনেছে।
বিটকয়েন জনপ্রিয়তা এখন এতটাই বেশি যে একে ডিজিটাল গোল্ড হিসাবে কল্পনা করা হয়। আমরা বর্তমান যদি দেখি বিটকয়েনের দাম, আমি এখন ভিডিও রেকর্ড করছি, এখন বিটকয়েনের দাম 1 বিটকয়েন সমান 1,10,000 US ডলার, মানে বাংলাদেশি টাকায় প্রায় 1,30,00,000 টাকার মতো 1 বিটকয়েনের দাম। এইটার দাম এত বেশি কেন? এই কোটি টাকার বেশি দাম কেন হলো? এটার একটাই কারণ হলো এটার একটা উৎপাদন ক্ষমতা সীমিত। সাতোশি নাকামোতো যখন বিটকয়েনটা আবিষ্কার করেন বা সৃষ্টি করেন, তখন তিনি যে ব্লকচেন ডেভেলপ করেছিলেন, তখন সেটা নির্ধারিত ছিল মাত্র 21 মিলিয়ন বিটকয়েন মোট উৎপাদিত হবে। এই বিটকয়েনটা উৎপাদিত হয় বিভিন্ন রকম জটিল অ্যালগোরিদম ক্যালকুলেশন সলভ করার মাধ্যমে। তো এইটা যেহেতু একটা লিমিটেড পরিমাণ, 21 মিলিয়ন, এর বেশি নেই, তো এই কারণে মানুষের যখন চাহিদা বাড়তে থাকে আস্তে আস্তে সেই জিনিসটার দাম বাড়তে থাকে, কিন্তু যোগান যেহেতু সীমিত, এই কারণে বিটকয়েনের দাম এত বেশি। এছাড়া বিটকয়েনের প্রতি মানুষের আস্থা অনেক, অনেকেই মনে করেন ভবিষ্যৎ মুদ্রা সবকিছু হয়ে উঠবে এই বিটকয়েন। সেই বিশ্বাস থেকেই বিটকয়েন মানুষ অনেকেই কিনে রাখে, এমনকি আমেরিকার গভর্নমেন্ট বিটকয়েন কিনে রাখছে তাদের ডিজিটাল মুদ্রা হিসাবে। তাছাড়া অনেক বড় বড় সংস্থা যেমন টেসলা, পেপাল, মাইক্রোসফট, তারা এখন পেপাল বিটকয়েনকে তাদের মুদ্রা হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং তারা এটা ব্যবহার করছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই ক্রিপ্টোটা কি বা এটা দিয়ে কি কেনা যায়? প্রথম দিকে বিটকয়েনকে শুধু একটা বিনিয়োগ হিসাবে দেখা হতো, কিন্তু বর্তমান সময়ে এটা পুরোপুরি একটা ডিজিটাল মুদ্রা। এখান থেকে আপনি অনলাইনে যে কোনো কেনাকাটা, অনলাইনে গেমস কিনতে পারবেন, বিভিন্ন সফটওয়্যার কিনতে পারবেন, অ্যামাজন থেকে শপিং করতে পারবেন, অ্যামাজন থেকে গিফট কিনতে পারবেন, বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে আপনি এই বিটকয়েন দিয়ে পেমেন্ট দিতে পারবেন, অনেক রেস্টুরেন্ট ক্যাফেতে আপনি সরাসরি বিটকয়েনে পেমেন্ট করতে পারবেন। 2013 সালে এক ব্যক্তি সর্বপ্রথম বিটকয়েনের মাধ্যমে পিজা অর্ডার করে, যা আজও বিটকয়েনের ইতিহাসে পিজা ডে হিসাবে পরিচিত। আজ বিশ্বের অনেক দেশে এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির জন্য এটিএম বুথ বসানো হয়েছে, যেই বুথ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মানুষ ফিয়াট কারেন্সি বা আমাদের লোকাল যে কারেন্সি, সেই কারেন্সিতে টাকা লেনদেন করতে পারে। তো এটা যেহেতু একটা ডিজিটাল মুদ্রা, এটার কোনো নিয়ন্ত্রক সংস্থা নেই, তাহলে এটার ঝুঁকি বা প্রতারণা কি? যেখানে লাভ আছে সেখানে ঝুঁকি অনেক বেশি, লাভ বেশি হলে ঝুঁকি বেশি হবে, এটাই স্বাভাবিক। ক্রিপ্টো ইনভেস্টমেন্ট অনেক সময় খুব বিপজ্জনক হতে পারে যদি আপনি না জেনে এই কাজ করেন। আমার এই ভিডিও কখনো আপনাকে অনুপ্রাণিত করে না যে আপনি ক্রিপ্টোতে লেনদেন করেন, বা এটা অনুপ্রাণিত করে না। আমার ভিডিও তৈরি করার উদ্দেশ্য হলো আপনাদেরকে এই বিষয়টা নিয়ে জানানোর, যে আসলে ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে। আর এইটাতে ঝুঁকি অনেক বেশি। এটাতে আপনি সবচেয়ে বড় ঝুঁকি হলো যদি আপনি কোনো একটা ডিজিট ভুল করে আপনি টাকা পাঠিয়ে দেন, তাহলে এই টাকা আর কখনো ফেরত পাবেন না, কারণ এটার রিফান্ডের কোনো সুযোগ নেই। আরো কিছু ঝুঁকি আছে, যেমন এটা হ্যাকিং এর ঝুঁকি। আপনি যদি আপনার নিজের ওয়ালেটটাকে সুরক্ষিত রাখতে না পারেন, তাহলে এটা অবশ্যই ঝুঁকিতে থাকবে। স্ক্যাম ও ফেক আইসিও, যেখানে বিভিন্ন ইনভেস্টমেন্টের প্রলোভন দেখানো হয়, মানুষকে প্রলুব্ধ করা হয় যে আপনি এত টাকা ইনভেস্ট করলে এত বিটকয়েন পাবেন, এগুলা সবই স্ক্যাম। তো এখান থেকে অবশ্যই সাবধানে থাকবেন। আর এটা একটা খুবই উচ্চ ভলাটিলিটির মার্কেট, ক্রিপ্টোকারেন্সি, যার কারণে হঠাৎ করে দাম বেড়ে যাবে, হঠাৎ করে দাম কমে যাবে। আজ থেকে 15 দিন আগে বিটকয়েনের দাম ছিল মাত্র 84,000 83,000 US ডলার। সেই বিটকয়েন এই কয়দিনের মধ্যে হঠাৎ করে উঠে গেছে 1,11,000 US ডলার। তো হিউজ একটা ডিফারেন্স খুব অল্প সময়। আবার কখন যে বিটকয়েনের দাম কমে যাবে এটা কেউ বলতে পারে না। তো ক্রিপ্টোর ভবিষ্যৎ কি, এটা নিয়ে যদি আমি এখন আপনাদের বলি, ইন্টারনেট যখন প্রথম এসেছিল তখন অনেকেই বলেছিল এটা শুধুমাত্র একটা বাচ্চাদের খেলনা হবে, এর বাইরে কিছুই নয়। কিন্তু আজকে আমরা ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও চলতে পারি না, কোনো কাজ আমরা ইন্টারনেট ছাড়া করতে পারি না। ঠিক তেমনি আজকে যারা ক্রিপ্টো নিয়ে সন্দিহান আছে, ভবিষ্যতে তারাই এটি ব্যবহার করবে
তাদের প্রতিদিনের জীবনে, এবং এটাই বাস্তব। বিশ্বব্যাপী বড় বড় সংস্থা, এমনকি বিভিন্ন সরকারও তাদের ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছে। যেমন ওয়েব 3, মেটাভার্স, এনএফটি সবকিছুর পেছনে রয়েছে ব্লকচেইনের ভিত্তি। ভবিষ্যতের ব্যাংক, জমির দলিল, কাগজপত্র, পরিচয়পত্র, এমনকি ভোট পর্যন্ত এই প্রযুক্তির মাধ্যমে করা সম্ভব। আর এখন আমাদের এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আর এই যুগে তো এটার সাথে তাল মিলিয়ে চলতে হলে সবকিছুই দরকার আছে। সিবিডিসি মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, অর্থাৎ সরকার নিজেই এখন ডিজিটাল মুদ্রার দিকে এগিয়ে যাচ্ছে। অনেক দেশ তারা এখন পিছিয়ে নেই। চীন, ভারত, নাইজেরিয়া, ইউরোপ, প্রায় সব দেশেই তারা নিজেদের ডিজিটাল মুদ্রা নিয়ে আসছে। ভারত ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ডিজিটাল রুপি চালু করে ফেলেছে। এর প্রধান সুবিধা হলো কম খরচে টাকা পাঠানো যায়, দ্রুত লেনদেন করা যায়, হুন্ডি এবং মানি লন্ডারিং কমানো যায়। আমাদের ভবিষ্যতের গল্প আমরা শুরু করেছিলাম রাহুল একটা ছোট্ট গরিব ঘরের ছেলে। চলুন আমরা এখন আবার সেই কল্পনা জগতে ফেরত যাই। সাল 2050। রাহুল এখন একজন সফল ব্লকচেইন উদ্যোক্তা। তার নিজস্ব ডিজিটাল কোম্পানি আছে। সে তৈরি করছে এমন এক ভার্চুয়াল শহর যেখানে জমি ডিজিটাল, কেনাকাটা ক্রিপ্টো দিয়ে, নাগরিকত্ব এনএফটির আকারে। আর কোনো কাগজপত্র নেই, নেই ব্যাংক অ্যাকাউন্ট, সবকিছুই ব্লকচেইন ভিত্তিক। স্কুল, অফিস, বাজার সব চলে ডিজিটাল আইডি আর ক্রিপ্টো টোকেন দিয়ে। রাহুলের এই কল্পনাকে আজকের দিনে অসম্ভব মনে হলেও এই প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে তাতে বলা হচ্ছে এটাই একসময় খুব দ্রুত বাস্তব হয়ে উঠবে। এই যে নতুন পৃথিবী আসছে, যেখানে টাকা কাগজে নয় ডিজিটালে, যেখানে বিশ্বাস হবে কোডের উপর, কোনো ব্যাংকের অস্তিত্ব থাকবে না, সেখানে সব থাকবে ব্লকচেইনে। প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত? এই পরিবর্তন থেকে বাঁচা সম্ভব নয়, বরং প্রযুক্তির সাথে সাথে তাল মিলিয়ে প্রস্তুত হওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। আজ যদি আপনি বিটকয়েন বা ক্রিপ্টো বা ব্লকচেইন শিখে ফেলেন, আগামী দশকে আপনি তাহলে অনেকটা এগিয়ে থাকবেন। তাই আর দেরি না করে আজ থেকে শিখুন, জানুন, বুঝুন। আমি কখনো ইনভেস্ট করার কথা বলিনি, আপনি নিজের জন্য জানুন। ভবিষ্যৎ এসেছে দরজায়, করা নাড়ছে আমাদের সামনে। আপনি কি দরজা খুলবেন? এই ভিডিওতে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের ই লার্নিং চ্যানেল, যেটা ই লার্নিং স্কুল, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে, এখানে সবসময় আমরা শিক্ষামূলক ভিডিও পাবলিশ করে থাকি, গল্পের আকারে শিখে থাকি। তো সেখানে আপনার মন্তব্য জানাতে পারেন। আর যদি কোনো অবশ্যই এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, অবশ্যই কমেন্টে আপনার মতামতটা দিন, আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার। আর পরবর্তীতে যদি কোনো ভিডিও নিয়ে আপনার জানার আগ্রহ থাকে সেটাও বলতে পারেন, আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।